আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সকলে সুস্থ, সুন্দর ও স্বাভাবিক আছো। হালকা স্টার এসএসসি একাডেমিকের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রথম লেকচার নিয়ে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মুশফিকুর রহমান সানাউল্লাহ। পড়াশোনা করছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অধ্যায় জুড়ে আমরা মূলত আলোচনা করার চেষ্টা করব দিল্লি সালতানাত, এবং আজকের লেকচারে আমরা মূলত ফোকাস করব দিল্লি সালতানাতের একটি বংশ, মামলুক বংশের দুইজন শাসক, একজন হচ্ছে কুতুবউদ্দিন আইবেক এবং আরেকজন হচ্ছে সুলতান ইলতুৎমিশ। আমরা এই দুইজনকে নিয়ে আজকে পুরা ক্লাস জুড়ে আমরা তাদেরকে নিয়ে জানার চেষ্টা করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দিল্লি সালতানাত জানার আগে আমাদের মূলত এই সালতানাত শব্দের অর্থ কী, সালতানাত জিনিসটা কি, এটা সম্বন্ধে জানা দরকার। মূলত সুলতান যেসব অঞ্চলকে শাসন করে মূলত সেই সব অঞ্চলকেই সালতানাত বলা হয়, এবং এই দিল্লি সালতানাতটা মূলত 1206 থেকে 1526 পর্যন্ত স্থায়ী ছিল, এবং এই পুরো সময়টা জুড়ে পুরা সালতানাতে 5টি বংশ তাদেরকে শাসন করে। 5টি বংশ সম্বন্ধে আমরা একটু জেনে নেই। 5টি বংশ, এক নজরে দিল্লি সালতানাতকে আমরা 5টি বংশে নিয়ে এসেছি। এই 5টি বংশ, এই 5টি বংশের প্রথমটি হচ্ছে মামলুক বা দাস বংশ। মামলুক বা দাস বংশ 1206 থেকে 1290 পর্যন্ত শাসন করে। খলজি বংশ হচ্ছে 1290 থেকে 1320 পর্যন্ত শাসন করে, এবং তুগলক বংশ হচ্ছে 1320 থেকে 1413 পর্যন্ত শাসন করে। সৈয়দ বংশ হচ্ছে 1413 থেকে 1451 পর্যন্ত শাসন করে, এবং এখানে ভাই একটু ভুল হয়েছে, সেটা এখানে হবে হচ্ছে লোদি বংশ। লোদি বংশ, লোদি বংশ হচ্ছে 1451 থেকে 1526 পর্যন্ত শাসন করে। এখন আমরা দেখব যে এই কোন বংশ কোন এলাকার লোক ছিল, কোন বংশ কোন এলাকার বংশভূত ছিল। তাইলে দেখো, মামলুক বংশ ছিল হচ্ছে তুর্কি থেকে তারা এসেছিল, এবং খুলজি ছিল তুর্কির, এবং তুগলকও ছিল তুর্কির। তাহলে মামলুক, খুলজি এবং তুগলক এই 3টা বংশই ছিল মূলত তুর্কির, এবং সৈয়দ বংশ ছিল আরবের, এবং লোদি বংশ ছিল হচ্ছে আফগানের। এখন আমরা আজকে আলোচনা করব এই মামলুক বংশ। এই মামলুক বংশ সম্বন্ধে আমরা কিছু প্রাথমিক জ্ঞান নিয়ে নিই। এই মামলুক শব্দের অর্থ কি? মামলুক শব্দটি হচ্ছে তুর্কি শব্দ ভাইয়া। এই মামলুক, তুমি দেখো, এই মামলুকরা এসেছিল তুর্কি থেকে, এর জন্য এই মামলুক শব্দটিও তুর্কি শব্দ থেকে এসেছে, যার মূলত অর্থ হচ্ছে দাস। মামলুক শব্দের অর্থ কি ভাইয়া? দাস। এই জন্য মামলুক বংশকে মামলুক বংশ বা হচ্ছে দাস বংশ বলা হয়। এই বংশের সময়কাল হচ্ছে 1206 থেকে 1290 পর্যন্ত। 1206 থেকে 1290 পর্যন্ত এই মামলুক বংশ স্থায়ী ছিল। তাহলে দেখো, মামলুক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মামলুক বংশের প্রতিষ্ঠা ছিলেন হচ্ছে সুলতান কুতুবউদ্দিন আইবেক। এখন তোমাদের আরেকটা বিষয় জানতে হবে যে মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন। মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সুলতান ইলতুৎমিশ। ভাই একটু গোলায় ফেললা? না, গোলানো যাবে না, গোলানো যাবে না। যে মামলুক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সুলতান কুতুবউদ্দিন আইবেক, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সুলতান ইলতুৎমিশ। এর কারণ কি, এগুলো আমরা সামনে জানবো, আমরা সামনে আরো বিস্তারিত এটা সম্বন্ধে জানবো। এবং মামলুক বংশের মোট শাসক ছিল হচ্ছে 11 জন। ভাইয়া কয়জন? 11 জন ছিল, এবং এর মধ্যে 3 জন ছিল সরাসরি দাস। এর জন্য এই যে প্রতিষ্ঠাতা যে ছিলেন, যে সুলতান কুতুবউদ্দিন আইবেক, উনিও একজন দাস ছিল। এর জন্যই এই বংশের নাম দেওয়া হচ্ছে মামলুক বংশ বা দাস বংশ। এই মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা এবং মামলুক বংশের প্রতিষ্ঠাতা এই দুইজন এবং বলবান এই 3 জন ছিল হচ্ছে সরাসরি দাস, কিন্তু বাদবাকি যে 8 জন ছিলেন তারা স্বাধীন সুলতান ছিলেন। এখন আমরা এই মামলুক বংশ সম্বন্ধে আরো বিস্তারিত জানবো। এই কুতুবউদ্দিন আইবেক ছিলেন ভারতের প্রথম স্বাধীন সুলতান। ভাইয়া এটা খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। কিসের জন্য ভাইয়া? এমসিকিউ। এবং এরপর সুলতান ইলতুৎমিশ, এই
তোমার হচ্ছে কুতুবউদ্দিন আইবেকের পর তোমার আসে হচ্ছে সুলতান ইলতুৎমিশ। ইলতুৎমিশ এসে তার দূরদর্শিতা, কর্মদক্ষতা এবং যে শক্তিমত্তা, সামরিক দক্ষতা দিয়ে সালতানাত সম্প্রসারিত করে, অনেক বড় করে তোলে। সালতানাত মনে করো যতটুকু ছিল তার থেকে আরও বিজয় এনে 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 সম্প্রসারিত করে। এই কারণেই মূলত এবং শাসনটাকে খুব সুদৃঢ় করে। এর জন্যই মূলত সুলতান ইলতুৎমিশকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। এবার পেয়েছো ভাইয়া উত্তর যে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশকে কেন বলা হয়? কারণ সে হচ্ছে তার দক্ষতা, কর্মদক্ষতা, সামরিক দক্ষতা এবং দিল্লি সালতানাত সম্প্রসারিত করে, এর জন্য তাকে, এবং শাসনকে সুদৃঢ় করে। এর জন্য মূলত দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে ইলতুৎমিশ। এখন ভাইয়া তোমাদের খ নম্বরে অবশ্যই এটা আসতেই পারে যে সুলতান ইলতুৎমিশকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কেন বলা হয়। তোমাদেরকে আমি এর জন্যই এটা ভালো করে দেখাইলাম যে দূরদর্শিতা, কর্মদক্ষতা, শক্তিমত্তা, সামরিক দক্ষতা এবং দিল্লি সালতানাত সম্প্রসারিত করে এবং শাসন সুদৃঢ় করে। এর জন্যই মূলত ইলতুৎমিশকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তারপরে ভাইয়া দেখো, কুতুবউদ্দিন আইবেক কর্তৃক কুতুবউদ্দিন আইবেক কর্তৃক প্রতিষ্ঠিত শাসনামল ভারতীয় উপমহাদেশে দিল্লি সালতানাত নামে পরিচিত। তাহলে এই দিল্লি সালতানাতটা প্রতিষ্ঠা করছে কি? কুতুবউদ্দিন আইবেক। সালতানাতের প্রধানকে বলা হয় সুলতান। ভাইয়া এইটা মূলত আপনি ভালো করে দাগাই ফেলেন। এটা কিসের জন্য? কয়ের জন্য এবং এমসিকিউর জন্য। এটা দুইটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। কারণ বলা হবে যে সালতানাতের প্রধানকে কি বলা হয়? সালতানাতের প্রধানকে কি বলা হয় ভাইয়া? সুলতান বলা হয়। এটা মগজে ঢুকিয়ে নেন ভাইয়া। তারপর হচ্ছে সালতানাতের সময়কালকে বলা হয় সুলতানি আমল। এই যে আমরা যে জানি যে 1206 থেকে 1526 পর্যন্ত মূলত যে সময়কালটা, এই সময়কালটাকে সুলতানি আমল বলা হয়। কেন বলা হয়? এই সময়টায় দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত ছিল। এর জন্য মূলত দিল্লি সালতানাত হচ্ছে সুলতানি আমল বলা হয় 1206 থেকে 1526 পর্যন্ত। তারপরে আসি, সুলতানি আমলে 5টি রাজবংশ ভারত শাসন করেন। আমি আগেই বলেছি 5টি বংশ কি কি। সেটা হচ্ছে এক নম্বরে মামলুক বা দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ এবং কি লোদি বংশ। এই 5টা বংশ মূলত আমাদের পুরো সময়কাল জুড়ে দিল্লি সালতানাতকে শাসন করে। এবং এ সকল শাসকের মধ্যে যতগুলো শাসক ছিল এই 5টি রাজবংশের মধ্যে, তাদের মধ্যে ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি এবং মোহাম্মদ বিন তুগলক, তারা ছিলেন অত্যাধিক প্রতিভাবান এবং যোগ্য শাসক। এখন আমরা কুতুবউদ্দিন আইবেককে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কুতুবউদ্দিন আইবেক, এই সুলতান কুতুবউদ্দিন, এটা তার প্রকৃত নাম। এই আইবেকটা হচ্ছে তার উপাধি। এই কুতুবউদ্দিনের উপাধি হচ্ছে কি? আইবেক। এখন একটু পরে আমরা জানবো যে আইবেকটা তাকে কেন বলা হলো। এই কুতুবউদ্দিন আইবেকই হচ্ছে দাস বংশ বা মামলুক বংশের প্রতিষ্ঠা করে। এই কুতুবউদ্দিন আইবেক মূলত 1206 থেকে 1210 পর্যন্ত শাসন করে, দিল্লিকে শাসন করে। এখন আমরা কুতুবউদ্দিন আইবেক সম্বন্ধে বিস্তারিত জানবো। এই কুতুবউদ্দিনের আইবেকটা কি ভাইয়া? একটু আগে বললাম, সেটা হচ্ছে কুতুবউদ্দিন আইবেকটা হচ্ছে উপাধি, কুতুবউদ্দিন হচ্ছে প্রকৃত নাম, আর এই আইবেকটা হচ্ছে উপাধি। দেখো, কুতুবউদ্দিন হচ্ছে তার মূল নাম, আইবেক তার উপাধি। যেটা বললাম এতক্ষণ চিল্লা সেটা হচ্ছে আইবেকটা হচ্ছে তার উপাধি। এই আইবেকটা হচ্ছে তুর্কি ভাষার। ভাইয়া তুমি দেখো যে মামলুক শব্দটাও এসেছিল তুর্কি ভাষা থেকে, যার অর্থ হয়েছে দাস, এবং এই যে আইবেক শব্দটা এটাও এসেছে তুর্কি ভাষা থেকে। কারণ তাই এই যে মামলুক বংশটা ছিল, এই মামলুক বংশটা মূলত যারা শাসকরা ছিল তারা মূলত তুর্কির বংশভূত। এর জন্যই এখানে যে শব্দগুলো আসে তা হচ্ছে তুর্কি ভাষা থেকে আসে।
এবং এই আইবেক শব্দের অর্থ হচ্ছে চন্দ্র দেবতা। এই চন্দ্র দেবতা, এখন এই আইবেকটা তাকে কেন উপাধি দেওয়া হলো এটা সম্বন্ধে আমরা জানব। এখানে আমরা দুইটি মতামত পাই। একটি মতামত হচ্ছে এই যে তার নামের এই আইবেক শব্দ অর্থ চন্দ্র দেবতা, এই যে হেগ বলে দিছে যে চন্দ্রগ্রহণকালে জন্ম হওয়ায় তিনি হয়েছে আইবেক নামে অভিহিত হয়েছিলেন। চন্দ্রগ্রহণ যখন চলতেছিল তখন হচ্ছে কুতুবউদ্দিন হচ্ছে জন্মগ্রহণ করেছিল, এর জন্য কুতুবউদ্দিনকে আইবেক উপাধি দেওয়া হয়। আর একটা মতামত আছে ভাইয়া, দুইটা মতামত বললাম না, একটা হচ্ছে এই যে হচ্ছে তোমার চন্দ্রগ্রহণ কালে তারা জন্মগ্রহণ করছে এর জন্য আইবেক বলা হয়। আর একটা মত হচ্ছে ক্ষুদ্র আঙুল ভাঙার জন্য তিনি আইবেক হিসেবে পরিচিত হয়েছিলেন, অর্থাৎ তার হাতের একটা আঙুল কাটা ছিল, এর জন্য হচ্ছে তিনি জাতিতে ছিলেন তুর্কিস্তানের আইবেক পরিবারের সদস্য। প্রখ্যাত ঐতিহাসিক ফিরিস্তার মতে কুতুবউদ্দিনের বাম হাতের এই যে এইটা হচ্ছে তোমার দ্বিতীয় নম্বর মত, আর এটা হচ্ছে তোমার এক নম্বর মত। ঠিক আছে, সেটা হচ্ছে বলতেছে যে কুতুবউদ্দিনের বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলটি কাটা ছিল বলে তিনি আইবেক নামে পরিচিত ছিল। এখন ভাইয়া যদি খতে প্রশ্ন আসে যে কুতুবউদ্দিনকে কেন আইবেক উপাধি দেওয়া হয়, তাহলে তোমরা এই দুইটা মত দিয়ে ফেলবা যে তিনি সম্ভবত আইবেক শব্দের অর্থ হচ্ছে চন্দ্রগ্রহণ এবং তিনি সম্ভবত চন্দ্রগ্রহণের সময় জন্মগ্রহণ করেছিলেন, এর জন্য তাকে আইবেক উপাধি দেওয়া হয়। আর একটা মতামত দিবা যে তার কনিষ্ঠ আঙ্গুল, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল কাটা ছিল বলে তিনি আইবেক নামে পরিচিত হন। এখন ভাইয়া যে আমরা দেখব যে এই কুতুবউদ্দিন যে বংশটা প্রতিষ্ঠাতা করলেন তাকে কেন মামলুক বা দাস বংশ বলা হয়, এটা প্রশ্ন আসতে পারে। এখন আমরা দেখব যে তাদেরকে কেন দাস বংশ বলা হয়েছে। তুমি দেখো, বাল্যকালে অপহৃত হয়ে অপহরণ হয় হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। তিনি অপহৃত হয়ে কোনো এক কৃতদাস ব্যবসায়ীর নিকট পারস্যের বা ইরানের পারস্য হচ্ছে আগে বলা হতো হচ্ছে পারস্য, কাকে বলা হতো? এই ইরানকে বলা হতো। ইরানের একটা জায়গার নাম হচ্ছে নিশাপুর, এই নিশাপুর নামক স্থানে আনিত হয়। তাইলে অপহরণ করে কুতুবউদ্দিন আইবেককে কোথায় আনা হয়? প্রথমে নিশাপুরে আনা হয়। নিশাপুর থেকে আবার হচ্ছে ফখরুদ্দিন আব্দুল আজিজ কুফি, সে সামান্য মূল্যে ক্রয় করে, সেখান থেকে তিনি তাকে কাজী পরিবারে অবস্থান করেন। কাজী পরিবারে তিনি হচ্ছে সাহিত্য, ধর্মশাস্ত্র অনেক কিছু শিক্ষা লাভ করে তিনি সুশিক্ষায় শিক্ষিত হন এবং কাজীর মৃত্যুর পর এই যে ফখরুদ্দিন আব্দুল আজিজ কুফি এই যে কাজী ছিল, তার মৃত্যুর পর তার পুত্র এই যে তাকে পুত্র হিসেবে আখ্যায়িত করেছিল কুতুবউদ্দিন আইবেক জৈনিক বণিকের নিকট বিক্রি হয়। মানে এই যে ফখরুদ্দিন আব্দুল আজিজ তার মৃত্যুর পর তিনি হচ্ছে আবার বিক্রি হন। বিক্রি হওয়ার পরে এ বণিক তাকে গজনিতে নিয়ে আসেন। এই বণিকটা লাগা হয়েছে ঝামেলা। এই বণিক কি করে? তাকে গজনিতে নিয়ে আসে। এই গজনি থেকেই মোহাম্মদ ঘুরি হচ্ছে এই গজনি থেকেই তাকে আবার ক্রয় করে ওই বণিক থেকে। তারপর কুতুবউদ্দিন দেখতে সুশ্রী না হলেও বহুগুণের অধিকারী ছিলেন। মোহাম্মদ ঘুরি তাকে সৈনিক পদে নিয়োজিত করেন। এই যে মোহাম্মদ ঘুরি তাকে হচ্ছে ক্রয় করে এনে তাকে সৈনিক পদে নিয়োজিত করেন এবং তার আনুগত্য, সহযোগিতা, কর্তব্যনিষ্ঠা প্রভৃতি গুণে মুগ্ধ হয়ে ঘুরি তাকে অশ্বশালার অধিপতি বা হচ্ছে আমির ই আখুর পদে উন্নীত করেন। প্রথমে তাকে সৈনিক পদে পদোন্নতি দিয়ে তারপরে হচ্ছে তাকে অশ্বশালার অধিপতি আমির ই আখুর পদে উন্নতি করেন। তারপরে দেখো ভাইয়া, মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসেবে দাস বংশ প্রতিষ্ঠা। তোমরা মোহাম্মদ ঘুরি সম্বন্ধে প্রথম অধ্যায়ে জেনেছো। মোহাম্মদ ঘুরি হচ্ছে 1192 সালে একটা যুদ্ধ হয়, তোমরা পড়েছো, সেটা হচ্ছে তরাইনের যুদ্ধ। ভাইয়া কার মধ্যে হয়? মোহাম্মদ ঘুরির মধ্যে এবং পৃথ্বীরাজের মধ্যে। এই দুজনের মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পরে হচ্ছে তুমি দেখো মোহাম্মদ ঘুরি হচ্ছে এই যুদ্ধে বিজয়ী হয় এবং এই যুদ্ধে বিজয় হওয়ার ফলে মোহাম্মদ ঘুরি ভারত উপমহাদেশে মুসলিম শাসনের স্থায়ী ভিত স্থাপন করেন। তারপরে মোহাম্মদ ঘুরি ভারতীয় উপমহাদেশ শাসন আমলে দায়িত্বভার কুতুবউদ্দিনের উপর ন্যস্ত করেন এবং কুতুবউদ্দিনকে এই দায়িত্বভার দিয়ে তিনি তার সেই
গজনি ও আরেকটা জিনিস বলে রাখি, এই গজনি অঞ্চলটা ছিল আফগানিস্তানে। তখন সে আফগানিস্তানে চলে যায়। কে চলে যায়? মোহাম্মদ ঘুরি চলে যায়। তখন সে হচ্ছে আফগানিস্তানে চলে যায় এবং সেই কৃতিত্বগুলো তার হচ্ছে কুতুবুদ্দিন আইবেক শাসন প্রতিষ্ঠা করেন। এ সময় উল্লেখযোগ্য কৃতিত্ব হলো, কার উল্লেখযোগ্য কৃতিত্ব সেটা হচ্ছে মোহাম্মদ এই কুতুবুদ্দিন আইবেকের উল্লেখযোগ্য কৃতি হচ্ছে 1192 খ্রিস্টাব্দে তিনি হ্যান্সি মিরার দিল্লি রণভ্যুত্থান এবং রানাসুরি জয় করেন। তিনি লাহোর হতে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন। তিনি দিল্লি হতে লাহোরে রাজধানী স্থানান্তর করেন। তারপরে দেখো ভাইয়া 1994 সালে এবং অনেকগুলো এই যে ঘুরির সাথে অনেক কনৌজ বিজয় করে, তারপর হচ্ছে গুজরাট দখল করে, অনেক বড় বড় বিজয় এই কুতুবুদ্দিন আইবেক এনে দেন। তারপরে দেখো এখানে কি আছে, স্বাধীন সুলতান হিসেবে দাসবংশ প্রতিষ্ঠা। এই যে স্বাধীন সুলতান, এই যে দাসবংশের যে প্রতিষ্ঠা কে করেন? কুতুবুদ্দিন আইবেক করেন। কত সালে করেন? 15 মার্চ 2006 1206 15 মার্চ 1206 খ্রিস্টাব্দে আঘাতে কে ইন্তেকাল করেন? মোহাম্মদ ঘুরি ইন্তেকাল করেন। মোহাম্মদ ঘুরি ইন্তেকাল করার পরে সেই সুযোগে 1206-এর 24শে জুন সে কি করে? এই কুতুবুদ্দিন আইবেক তার দায়িত্বভার গ্রহণ করেন। গ্রহণ করে সে কি হয়ে যান? দিল্লির স্বাধীন সুলতান হয়ে যান। এই দিল্লির স্বাধীন সুলতান সে হওয়ার পরেই এই আমাদের মামলুক বংশের পথযাত্রা শুরু হয়। বুঝতে পারছো? তারপরে আমরা পরের পৃষ্ঠায় যাই। সেখানে হচ্ছে মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসেবে দাস বংশ প্রতিষ্ঠা যে হয়, এই যে মামলুক বংশে যে শাসন করে, এই শাসকদের তালিকা দেওয়া আছে। এই শাসকদের তালিকার মধ্যে প্রথম দেখো, এই যে প্রথম প্রতিষ্ঠা করছে কে? কুতুবুদ্দিন আইবেক। এই কুতুবুদ্দিন আইবেক কত 1206 থেকে 1210 সাল পর্যন্ত সে মূলত শাসন করে। তারপরে আসে হচ্ছে আরাম শাহ। আরাম শাহ বেশি দিন হচ্ছে শাসন কার্য প্রতিষ্ঠা করতে পারে নাই, কারণ সে হচ্ছে ছিল খুবই দুর্বল। সে হচ্ছে মূলত 8 মাস শাসন করে। তারপরে আসে হচ্ছে এই মামলুক বা দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, সে হচ্ছে ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ। তিনি ছিলেন আবার কুতুবুদ্দিন আইবেকের জামাতা। কুতুবুদ্দিন আইবেক তার এই শামসুদ্দিন ইলতুৎমিশের কর্মদক্ষতা, বিচক্ষণতা দেখে তার মেয়ে তার কাছে বিয়ে দেন এবং এই কুতুবুদ্দিন আইবেকের জামাতা হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। আর এই ইলতুৎমিশই হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা। এটা অবশ্যই মনে রাখতে হবে। তারপরে এই শামসুদ্দিন ইলতুৎমিশের পরে আসে হচ্ছে রুকনুদ্দিন ফিরোজ শাহ। সেও একদম অল্প সময় শাসন করে। তারপরে মূলত এই ইলতুৎমিশের যে কন্যা সুলতানা রাজিয়া, তিনি হচ্ছে অনেক বিশাল একটা সময় রাজত্ব স্থাপন করেন। সেটা হচ্ছে 1236 থেকে 1240। বিশাল একটা সময় কেন বললাম? এই 4 বছরই তার জন্য বিশাল ছিল। কারণ হচ্ছে এই সুলতানা রাজিয়া একজন মহিলা হয়ে এই প্রথম সে হচ্ছে সিংহাসনে আরোহণ করে। এই 4 বছর হচ্ছে চালায়, এটাই তার জন্য অনেক বেশি ছিল। তারপরে মুইজউদ্দিন বাহরাম শাহ আসে, তারপরে নাসিরউদ্দিন মাহমুদ শাহ আসে। সেখান থেকে আসে আর একজন অনেক বিখ্যাত শাসক, সেটা হচ্ছে গিয়াসউদ্দিন বলবান। সেই গিয়াসউদ্দিন বলবান থেকে মোহাম্মদ খান, তারপর হচ্ছে বুগরা খান, তারা আসে। এটা মূলত যখন আমরা বিস্তারিত আলোচনা করব তখন এই 4টা তোমাদের মুখস্থ হয়ে যাবে। তারপর দেখো এই যে মামলুক বংশকে দাস বংশ আসলে যুক্তিযুক্ত কি না, এই নিয়ে তোমার ঐতিহাসিকের মধ্যে অনেক ধরনের মতামত রয়েছে। মূলত এই দাস বংশ হচ্ছে তুর্কি, এই যে তুর্কি শব্দ মামলুক থেকে হচ্ছে, মামলুক শব্দের অর্থ হচ্ছে দাস। কুতুবুদ্দিন আইবেক মোহাম্মদ ঘুরির কৃতদাস ছিলেন। এই যে কুতুবুদ্দিন আইবেক, যিনি হচ্ছে এই দাস বংশের প্রতিষ্ঠাতা, তিনি ছিলেন মোহাম্মদ ঘুরির কৃতদাস। মোহাম্মদ ঘুরি মূলত এই যে তাকে ক্রয় করেছিলেন, সেটা আমি তোমাদেরকে পিছনের স্লাইডে দেখাইছি। এই জন্য তার পরবর্তীতে রাজবংশ মামলুক বা
দাস বংশ হিসেবে পরিচিত হয়েছে। এবং সে যেহেতু এই একজন দাস যেহেতু যে বংশ প্রতিষ্ঠা করেছে, এর জন্যই একে মূলত এই দাস বংশ বলা হয়। কিন্তু তুমি দেখো এই যে এবং তার এই যে যে বংশ যে হয় তাকে হচ্ছে স্লেভ ডাইনেস্টি বলে অভিহিত করেন একটা কারণেই, কারণ সে হচ্ছে কুতুবউদ্দিন আইবেকের দাস ছিলেন। এবং ঐতিহাসিক তথ্যের উপর নির্ভর করে এ ধরনের নামকরণের অযৌক্তিক বলে মনে হয়। এই যে যে দাস বংশ প্রতিষ্ঠা করছে এটা অনেকের কাছে আবার অযৌক্তিক মনে হয়। কারণ কি ভাইয়া? কারণ হচ্ছে এই যে যে মামলুক বংশটা ছিল, মামলুক বংশের মোট হচ্ছে শাসক ছিল 11 জন। এর মধ্যে মাত্র 3 জন হচ্ছে দাস ছিলেন আর সবাই হচ্ছে স্বাধীন ছিলেন। এর জন্য এটা কোনোভাবেই অনেকে মেনে নিতে পারেন নাই যে এটাকে মামলুক বা দাস বংশ নাম দিয়েছে, কারণ এখানের অধিকাংশ শাসকরা যারা ছিলেন তারা স্বাধীন ছিলেন। মাত্র 3 জনের কারণে এটাকে দাস বংশ বলতে তারা উচিত বলে মনে করেন নাই। বুঝতে পারছো? আর একটা বিষয় আছে, আর একটা বিষয় হচ্ছে এই যে 3 জন যে দাস বংশ ছিল, দাসের মধ্যে ছিল, দাসত্ব বরণ করেছিল, তারা হচ্ছে যখন শাসক হিসেবে উপনীত হয়েছে তারা তখন আবার মুক্ত স্বাধীন হয়ে গিয়েছিল। তাই তারা সুলতান থাকা অবস্থায় তারা দাস ছিল না, তারা দাস ছিল হচ্ছে সুলতান থাকার আগ অবস্থায়। এর জন্য অনেকে এই দাস বংশকে, এই মামলুক বংশকে দাস বংশ বা বলতে রাজি নয়। এখন এখানে মূলত এই কথাগুলোই বলা হয়েছে। তারপর দেখো সুলতানি আমল বলার যৌক্তিকতা। এই যে সুলতানি আমল, এখানে দাস বংশ না বলে সুলতানি আমল বলার যৌক্তিকতা 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেকের শাসন আমল থেকে শুরু করে 1526 খ্রিস্টাব্দ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তোমরা জানো যে মুঘল আমল শুরু হয় হচ্ছে 1526 থেকে। এই 1526-এর জহিরুদ্দিন বাবর হচ্ছে এই মুঘলদের হচ্ছে প্রতিষ্ঠাতা। তিনি তার নেতৃত্বে দিল্লিকে কেন্দ্র করে মুঘল শাসনের পতনের পূর্ব পর্যন্ত দিল্লির মুসলিম শাসকগণ সুলতান উপাধি ধারণ করেন। এই যে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তার আগে যারা শাসক ছিল তারা মূলত সুলতান হিসেবে তাদের নাম ছিল সুলতান। এ কারণে এ কাল পর্বে সুলতানি আমল নামেই সমাধিক পরিচিত। কখনো কখনো এই আমল দিল্লি সালতানাত নামেও ইতিহাসে পরিচিতি লাভ করে। এই যে মূলত তারা দিল্লিকে কেন্দ্র করে এই সালতানাতটা হচ্ছে সম্প্রসারিত করে, এর জন্যই মূলত তাকে দিল্লি সালতানাত বলা হয়। তারপর দেখো দাসবংশ যৌক্তিকতা নিয়ে আরও কথা আছে। কুতুবউদ্দিন আইবেকের শাসনকাল, যে কুতুবউদ্দিন আইবেক কত সাল থেকে কত সাল পর্যন্ত শাসন করেছিলেন। কুতুবউদ্দিন আইবেকের শাসনকালকে মূলত 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রথম পর্যায়কে বলা হচ্ছে দেখো 1192 থেকে 1206 পর্যন্ত যে শাসন করছে এটাকে তারা প্রথম ভাগে বিভক্ত করেছে, এবং 1206 থেকে 1210 পর্যন্ত তারা হচ্ছে দ্বিতীয় অংশে ভাগ করেছে। এই যে মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসেবে 1192 থেকে 1206 পর্যন্ত প্রতিনিধি হিসেবে সে শাসন করছে। সে এখানে কিন্তু স্বাধীন ছিল না। বুঝতে পারছো? মোহাম্মদ ঘুরি তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে ভারতের স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করে। এই যে মোহাম্মদ ঘুরি, যার কথা আমরা প্রথম অধ্যায়ে পড়েছি, সে হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়। সে যুদ্ধে হচ্ছে কত সালে হয় ভাইয়া? 1192 সালে। কার কার মধ্যে হয়? হচ্ছে মোহাম্মদ ঘুরির মধ্যে আর হচ্ছে পৃথ্বীরাজের মধ্যে। ঠিক আছে, পৃথ্বীরাজের মধ্যে হয়। এই পৃথ্বীরাজের সাথে যুদ্ধ হওয়ার পর মোহাম্মদ ঘুরি কি করে? জয়লাভ করে। তারপরে হচ্ছে এই যে 1192 থেকে 1206 পর্যন্ত এই কুতুবউদ্দিন আইবেকের কাছে তাকে প্রতিনিধি হিসেবে এই অঞ্চলটাকে শাসন প্রতিষ্ঠা করায়। এ সময় কুতুবউদ্দিন আইবেক ছিলেন তার বিশ্বস্ত সেনাপতি ও সহচর। এই কুতুবউদ্দিন আইবেক কার সহচর ছিল? এই মোহাম্মদ ঘুরির। বুঝতে পারছো? মোহাম্মদ ঘুরি নিজ রাজ্যে ফিরে গেলে কুতুবউদ্দিন আইবেক তার প্রতিনিধি হিসেবে ভারত শাসন পরিচালনা করে। এই পৃথ্বীরাজের সাথে তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর মোহাম্মদ ঘুরি আবার তার যে গজনিতে ফিরে যায়, তখন হচ্ছে তার প্রতিনিধি হিসেবে কুতুবউদ্দিন আইবেককে দিয়ে যায়, কারণ কুতুবউদ্দিন আইবেক ছিল তার সেনাপতি এবং সহচর এবং খুব ঘনিষ্ঠ সহচর ছিলেন। তারপরে দেখো ভাইয়া,
ঘুরি তার জীবদ্দশাতেই কুতুবুদ্দিনকে মালিক উপাধি দিয়ে রাজপ্রতিনিধি নিয়োগ করেন। মোহাম্মদ ঘুরি যোগ্য ও বিশ্বস্ত প্রতিনিধি সেনাপতি হিসেবে এ সময় তিনি মিরাট, হানসি, দিল্লি, কুইল ও রণথম্বর দখল করেন। এই যে মোহাম্মদ ঘুরি তার এই যে প্রতিনিধি, এই প্রতিনিধি দিয়ে ভারতের অনেকটা অঞ্চল সে দখল করে নেয়। তারপরে দেখো যে আইবেকের নির্দেশে তুর্কি সেনাপতি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, এই যে এখন দুইটা বিষয়, এই যে আইবেক ছিল হচ্ছে দিল্লির মানে পুরা ভারতবর্ষের, এবং তার নির্দেশে হচ্ছে শুধুমাত্র বাংলা কোনটা ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা, এই তিনটা নিয়ে হচ্ছে বাংলা ছিল, বিশাল একটা অঞ্চল ছিল। শুধু বাংলাদেশে কিন্তু বাংলা না, বাংলা হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যা, বিশাল একটা অঞ্চল। সেই অঞ্চলে এই দিল্লি সালতানাতের যে প্রতিনিধি ছিল, কার প্রতিনিধি ছিল হচ্ছে মোহাম্মদ ঘুরির প্রতিনিধি ছিল। কে ছিল? এই কুতুবউদ্দিন আইবেক। এই কুতুবউদ্দিন আইবেক হচ্ছে তার নির্দেশে তুর্কি সেনাপতি, আর একজন হচ্ছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, এটা হচ্ছে বাংলা বিহার জয় করে। মানে হচ্ছে বড় একটা সাম্রাজ্যের ভারতবর্ষের যে সেনাপতি ছিল, যে সেনাপতির পর সে যে শাসন করে সেটা হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। এই কুতুবউদ্দিন আইবেক হচ্ছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজিকে শুধুমাত্র বাংলা জয় করার জন্য নির্দেশ দেয় এবং সে হচ্ছে বাংলা জয় করে। এইভাবে কুতুবউদ্দিন আইবেক তার সমর, নৈপুণ্য, যোগ্যতা ও আন্তরিকতায় মোহাম্মদ ঘুরির রাজপ্রতিনিধি হিসেবে অল্প সময়ের মধ্যে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল তুর্কি কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। আশা করি বুঝতে পারছো। তারপর হচ্ছে সুলতান হিসেবে, স্বাধীন সুলতান হিসেবে কুতুবউদ্দিন আইবেক এখানে দুইটা ভাগে ভাগ করেছিল। একটা হচ্ছে মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসেবে, আর একটা হচ্ছে স্বাধীন সুলতান হিসেবে কুতুবউদ্দিন আইবেক, তার দুইটা ভাগে বিভক্ত করেছিল। এই স্বাধীন সুলতান হিসেবে যখন সে কুতুবউদ্দিন আইবেক শুরু করে তার শাসন, তখন হচ্ছে সুলতান মোহাম্মদ ঘুরি যে হচ্ছে তাকে দিয়ে গিয়েছিল, চলে গিয়েছিল আফগানিস্তানের গজনিতে, তিনি হচ্ছে মারা যায় কততে ভাইয়া? মারা যায় হচ্ছে 1206। ঠিক আছে, তাহলে এই 1192 থেকে 1206 পর্যন্ত তিনি প্রতিনিধি ছিলেন, তিনি কিন্তু শাসক ছিলেন না। কিন্তু এই 1206 থেকে 1210 পর্যন্ত তিনি আবার স্বাধীনভাবে পরিচালনা করেন, কারণ তার যে প্রভু ছিলেন মোহাম্মদ ঘুরি, তিনি হচ্ছে মারা যায়। তখন মারা গেলে তার কোনো পুত্র সন্তান থাকে না। এই যে মোহাম্মদ ঘুরির কোনো পুত্র সন্তান না থাকায় এই কুতুবউদ্দিন আইবেকই হচ্ছে এই রাজ্যের, এই বিশাল সাম্রাজ্যের শাসনভার দায়িত্ব গ্রহণ করে। অধীনে প্রতিনিধিদের মধ্যে কেরোবানের শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাচা এবং রাজপ্রতিনিধি আইবেকের সার্বভৌমত্ব ক্ষমতা দখলে তৎপর হয়ে ওঠেন। এই যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটা অনেকেই দখল করে নিতে চাইছিল, কিন্তু এই কুতুবউদ্দিন আইবেকের দূরদর্শিতার কারণে সে হচ্ছে এই অঞ্চল শাসন করে। তারপরে দেখো প্রাথমিক সমস্যা বলি এবং তার মোকাবেলা। এই যে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর কুতুবউদ্দিন আইবেক যে শাসনভার গ্রহণ করার পরে অনেক দিক থেকে তার বিভিন্ন ঝামেলা পোহাতে হয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এখন আমরা দেখব তার কি সমস্যা সমস্যার মোকাবেলা করতে হয়েছে। কুতুবউদ্দিন আইবেক স্বাধীন সুলতান হয়ে শাসনদণ্ড গ্রহণের পর অভ্যন্তরীণ বিদ্রোহ সহ বহিঃশত্রু হুমকিটা সবচেয়ে বেশি এসেছিল এই কুতুবউদ্দিন আইবেকের কাছে। তবে কুতুবউদ্দিন আইবেক এ সকল বিদ্রোহ বিশৃঙ্খলা দূর করে সালতানাতের নিরাপত্তা নিশ্চিত করেন এবং সংহতি বজায় রাখেন। মোহাম্মদ ঘুরির প্রচেষ্টায়, এই যে মোহাম্মদ ঘুরি তার যে প্রচেষ্টায় উত্তর ভারত তুর্কিদের আধিপত্য করেছিল, আস্তে আস্তে ওইটা ধরে রাখার জন্য কুতুবউদ্দিন আইবেক অনেক চেষ্টা করেন এবং এই বিভিন্নভাবে এই গজনি থেকে অনেকে আক্রমণ করতে চাইতো, পাঞ্জাব থেকে অনেকে আক্রমণ করতে চাইতো। এইসব সমস্যা সমাধান সে কঠোর হস্তে মোকাবেলা করেন। তারপরে দেখো ভাইয়া, ইখতিয়ারউদ্দিন দাস বংশের প্রতিষ্ঠায় বৈবাহিক সম্পর্ক স্থাপন। এই যে মোহাম্মদ কুতুবউদ্দিন আইবেক তার রাজনৈতিক প্রজ্ঞা এবং এই অঞ্চলটাকে ধরে রাখার জন্য বিভিন্ন জনের সাথে বিভিন্নভাবে তিনি আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হন। আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তার হচ্ছে এই অঞ্চলটা ধরে রাখতে অনেক সহজ হয়ে যায়।
যেমন দেখো, কুতুবুদ্দিন আইবেক তার রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞার কারণে বিশিষ্ট তুর্কিদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। এখন কি কি বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছে? তিনি গজনির অধিপতি তাজউদ্দিন ইলদুজ, এই গজনিটা কোথায় ভাইয়া? আমি কিন্তু কয়েকবার বলেছি, গজনিটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানে এই গজনিটা হচ্ছে আফগানিস্তানে। এই আফগানিস্তানের অধিপতি যে ছিলেন তাজউদ্দিন ইলদুজ, উনি ছিলেন খুবই দুর্ধর্ষ। উনি হচ্ছে বিভিন্নভাবে এই ভারতবর্ষটাকে দখল করে নিতে চেয়েছিল। এর জন্য তাকে ম্যানেজ করার জন্য মূলত এই কুতুবুদ্দিন আইবেক এই তাজউদ্দিন ইলদুজের ভগ্নীকে বিবাহ করেছিলেন, যাতে সে তার এই ভারতবর্ষকে আক্রমণ না করে। এবং নাসিরউদ্দিন কুবাচা, যিনি হচ্ছে সিন্ধুর শাসনকর্তা ছিলেন, তিনি হচ্ছে তার সাথে, কুবাচার সাথে তার নিজ বোনের বিয়ে দেন। কে বিয়ে দেন? কুতুবুদ্দিন আইবেক নাসিরউদ্দিন কুবাচার সাথে কেন বিয়ে দেন? যাতে এই অঞ্চলটাকে সে ধরে রাখতে পারেন। এবং ইলতুৎমিশের পরবর্তী সুলতান, মানে এই হচ্ছে কুতুবুদ্দিন আইবেকের পরে যে ইলতুৎমিশ আছে, এই ইলতুৎমিশের সাথে তিনি তার কন্যা বিয়ে দেন। মানে হচ্ছে কুতুবুদ্দিন আইবেকের জামাতা হচ্ছে এই ইলতুৎমিশ। বুঝতে পারছো? মানে হচ্ছে সে তার সাম্রাজ্যটাকে ধরে রাখার জন্য বিভিন্নভাবে সে আত্মীয়তার বন্ধন স্থাপন করেন, যাতে সে এই অঞ্চলটা ধরে রাখতে পারেন। এটা তার রাজনৈতিক দূরদর্শিতা। তারপরে দাস বংশের হুমকি, তাজউদ্দিনের বিদ্রোহ দমন। দেখো, এই তাজউদ্দিন ছিল গজনির, ঠিক আছে, গজনির, আর এই গজনি ছিল হচ্ছে আফগানিস্তানের, ঠিক আছে, আফগানিস্তানের। কিন্তু এই তাজউদ্দিনের বিদ্রোহ বা হচ্ছে আক্রমণ ঠেকানোর জন্য তিনি তার সাথে আত্মীয়তা বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও এই তাজউদ্দিন বিভিন্নভাবে বিদ্রোহ করে। এই তাজউদ্দিনের সাথে ইলদুজের আত্মীয়তার বন্ধন থাকা সত্ত্বেও উভয়ের মধ্যে রাজনৈতিক সম্পর্ক তিক্ততার সৃষ্টি হয়। কুতুবুদ্দিন আইবেক ক্ষমতা ও রাজনৈতিক প্রতিপত্তির বৃদ্ধিতে তাজউদ্দিন শঙ্কিত হয়ে পড়ে। মানে কুতুবুদ্দিন আইবেক যেভাবে রাজ্য সম্প্রসারণ করতেছিল, তখন হচ্ছে এই যে গজনি তো পাশেই ছিল ভারতের, মানে আফগানিস্তান। এর জন্য হচ্ছে কুতুবুদ্দিন আইবেকের অবস্থা দেখে এই তাজউদ্দিন যে ছিলেন, তিনি হচ্ছে আশঙ্কিত হয়ে পড়েন যে সে আবার গজনি আক্রমণ করবে কিনা। এর জন্য এই আশঙ্কা থেকে তিনি আবার ভারতবর্ষকে বিভিন্নভাবে আক্রমণ করেন। বুঝতে পারছো? তারপরে হচ্ছে এই কুতুবুদ্দিন আইবেকের মৃত্যু। কুতুবুদ্দিন আইবেক হচ্ছে 1210 সালে নভেম্বর মাসে লাহোরের চৌগান বা পোলো খেলতে গিয়েছিল। ওখানে গিয়েই তার হচ্ছে হঠাৎ ঘোড়ার পিঠ হতে পড়ে যান। পোলো খেলতে সে হচ্ছে ঘোড়ায় উঠছিল, ঘোড়ার পিঠ থেকে পড়ে যায়। এর ফলে তিনি হচ্ছে প্রচণ্ড আঘাত পান এবং মৃত্যুবরণ করেন। আর তার সমাধি স্থল আছে হচ্ছে কোথায়? লাহোরে। এটা কি জন্য দরকার ভাইয়া? এমসিকিউর জন্য দরকার। বুঝতে পারছো? তারপরে আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আছে কুতুবুদ্দিন আইবেকের চরিত্র ও কৃতিত্ব। এই যে কুতুবুদ্দিন আইবেক, তার চরিত্র কেমন ছিল আর তার কি কি কৃতিত্ব ছিল, এটা সম্বন্ধে আমরা এখন জানব। সর্বজন বিদিত যে কুতুবুদ্দিন আইবেক বাল্যকালে কৃতদাস ছিলেন। হ্যাঁ, এটা তো আমরা আগেই বলছি যে তাকে হচ্ছে প্রথমে হচ্ছে কি করে, এই মোহাম্মদ ঘুরি কিনে আনে, কি হিসেবে আনে? দাস হিসেবে আনে, কৃতদাস হিসেবে আনে। সেখান থেকে মোহাম্মদ ঘুরি সেনাপতি হন, তারপরে অশ্বশালার দেখভাল করেন, তারপরে তার থেকে এই সাম্রাজ্যটাকেই সে নিয়ে নেন। বুঝতে পারছো? এই কৃতদাস থেকে এগুলো সে করে। তারপরে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা, এটা তার কৃতিত্ব। এই যে কুতুবুদ্দিন আইবেক ছিলেন স্বাধীন দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা ও প্রথম সুলতান। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তিনি ঘুর বংশের শাসক থেকে ভারতবর্ষকে মুক্ত করে স্বাধীন শাসন কাঠামোর আওতায় নিয়ে আসেন এবং দিল্লি সালতানাতের ভিত্তি রচনা করেন। বুঝতে পারছো বিষয়টা? তারপর তিনি ছিলেন একজন দক্ষ শাসক। কারণ মোহাম্মদ ঘুরির মৃত্যু হয় 1206 মৃত্যু হওয়ার পরেও তিনি তার এই অঞ্চলটা ধরে রাখার জন্য বিভিন্নভাবে আত্মীয়তার সম্পর্ক বন্ধনে আবদ্ধ হন এবং বিভিন্ন বিদ্রোহ খুব দক্ষতার সাথে তিনি হচ্ছে কঠোরস্থ দমন করেন। এর জন্য তাকে দক্ষ শাসকও বলা হয়ে থাকে।
তারপরে ভাই দেখো, তারপরে তিনি ছিলেন খুবই রণকৌশলী এবং কুতুবউদ্দিন আইবেক সাধারণ সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করে নিজ যোগ্যতা, দক্ষতা এবং সমর কুশলতা ইত্যাদির মাধ্যমে নিজেকে আস্তাবলের তো এই যে অশ্বের আস্তাবলের দেখভালের দায়িত্ব পায়, উন্নতি করে এবং যুদ্ধের পারদর্শিতা দিয়েই তিনি মোহাম্মদ ঘুরির সুনজর লাভ করেন। এই যে প্রথম মোহাম্মদ ঘুরি তাকে কি করে, কৃতদাস হিসেবে কেনে, তারপর কি করে সেনাপতি হিসেবে তাকে নিয়োগ দেয়, তারপর তাকে অশ্বশালাটাই দিয়ে দেয়, তারপর হচ্ছে তাকে এই সাম্রাজ্যটাই দিয়ে দেয়। কি জন্য দিয়ে দেয়? তিনি একজন অনেক ভালো সেনানায়ক ছিলেন, তিনি ভালো একজন সেনানায়ক ছিলেন। তার সামরিক প্রজ্ঞা দ্বারা এই যে তাজউদ্দিন ইলদুজ যিনি গজনির ছিলেন তাকে এবং বিদ্রোহী রাজপুতদের মোকাবেলা করেন, এর জন্য তিনি হচ্ছে খুবই রণকৌশলী ছিলেন। তারপরে বলছে বদান্যতা ও ধর্মীয় সহিষ্ণুতার অধিকার। এই কুতুবউদ্দিন আইবেক তার সময়ে খুবই ন্যায়পরায়ণ শাসক ছিলেন, ন্যায় প্রতিষ্ঠা করেন এবং একজন দানশীল সুলতান হিসেবে তিনি সুনাম ছিল তার পরিণামস্বরূপ তিনি হচ্ছে লাখ বক্স তাকে বলা হইতো, কারণ লাখ বক্স শব্দের অর্থ হচ্ছে লক্ষ মুদ্রা প্রদানকারী। তিনি হচ্ছে অনেক ধর্মবিরোধ ছিলেন এবং ধর্ম সহিষ্ণুতা তার মধ্যে ছিল। তারপর দেখো, তিনি ছিলেন খুবই বিদ্যানুরাগী। কেন তিনি বিদ্যা অনুরাগী ছিলেন? শিক্ষা ও সংস্কৃতিবান ব্যক্তিগণ তার রাজদরবারে সমাদর লাভ করতেন। শিক্ষা এবং সংস্কৃতি নিয়ে যারা কাজ করত তারা এই কুতুবউদ্দিন আইবেকের রাজদরবারে খুবই সমাদর পেতেন, এর জন্য তাকে বিদ্যানুরাগী বলা হয়। তারপরে দেখো ভাইয়া, স্থাপত্য শিল্পে অনুরাগী। কুতুবউদ্দিন আইবেক কুয়াত উল ইসলাম নামে দিল্লিতে এবং আড়াই দিন কা ঝোপড়া নামে আজমির শরীফে মসজিদ নির্মাণ করেন। এই দুইটা মসজিদ নির্মাণের ফলেই আমরা তাকে বলতে পারি তিনি স্থাপত্য শিল্পের অনুরাগী ছিলেন। এবং 1199 খ্রিস্টাব্দে রাজ্য বিস্তার স্মারক এবং ইসলামের বিজয়গাথা বিশ্ব দরবারে তুলে ধরার উদ্দেশ্যে তিনি দিল্লিতে একটি মিনার নির্মাণ কাজ শুরু করেন, যে মিনারটার নাম হচ্ছে কুতুব মিনার। দিল্লির কুতুব মিনার কে নির্মাণ করেন? এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশনে আসবে। কে নির্মাণ করেন কুতুবউদ্দিন আইবেক। কিন্তু সেই কাজটা সম্পূর্ণ করে যেতে পারেন নাই। এই কাজটা সম্পূর্ণ করছে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা যিনি সুলতান ইলতুৎমিশ, তার জামাতা, এই যে কুতুবউদ্দিন আইবেকের যে জামাতা ইলতুৎমিশ, তিনি হচ্ছে এটার কাজ সম্পূর্ণ করেন। তাইলে আমরা কিন্তু বলতে পারি যে মিনারটা হচ্ছে তৈরির কাজ যেহেতু সে শুরু করছে, এর জন্য তাকে আমরা একজন স্থাপত্য শিল্পের অনুরাগী বলতে পারি। এবং এই যে মিনারটা ছিল 4 তলা বিশিষ্ট, 47 ফুট ব্যাসের এবং উচ্চতায় মিনারটি ছিল 238 ফিট, যা এখনও ভারতে গেলে আমরা দেখতে পাবো। কুতুব মিনারটা, এই যে তোমার কুতুব মিনার যে আছে দিল্লির কুতুব মিনার, এটা এখনও ভারতে প্রতিষ্ঠিত আছে। তারপর দেখো আরাম শাহ, এই যে তোমার হচ্ছে কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর তোমার হচ্ছে আরাম শাহ হচ্ছে এই ক্ষমতা দখল করেন। এই ক্ষমতা দখল করে 1210 থেকে 1211, খুবই মাত্র 8 মাস তিনি ক্ষমতা ছিল, মাত্র 8 মাস ক্ষমতা দখল করে। এবং সে মূলত অভিজাত যারা ছিল তাদের মাধ্যমে হচ্ছে এই ক্ষমতায় আসে। এই ক্ষমতায় এসে সে বেশি দিন টিকতে পারে না, কারণ হচ্ছে তার অদক্ষতা ছিল এবং তার সামরিক জ্ঞান খুবই কম ছিল, এর জন্য সে সেখানে হচ্ছে স্থায়ী হতে পারেনি। আরাম শাহ যিনি আছেন তিনি খুবই অল্প সময়ের জন্য এসেছিলেন, কারণ তিনি ছিলেন একজন অদক্ষ শাসক। এই লাহোরের যে অভিজাত বর্গ আছে তাদের জন্যই মূলত এই আরাম শাহকে এই শাসনভার দেওয়া হয়। তার এই আরাম শাহের রাজত্বকাল ছিল মাত্র 8 মাস। এই 8 মাসের রাজত্বকালে তিনি তার অদক্ষতার পরিচয় দেন এবং ইলতুৎমিশ তাদের আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধ প্রান্তরে আরাম খানকে পরাজিত করে ক্ষমতা লাভ করেন এবং লাহোর থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তর করেন। এটা কি করেন? এটা মূলত করেন ইলতুৎমিশ। এই ইলতুৎমিশ আরাম খানের অদক্ষতা এবং সাহসিকতা না থাকার সুযোগ গ্রহণ করে ইলতুৎমিশ হচ্ছে আরাম খানকে পরাজিত করে নতুন একটি লাহোর থেকে রাজধানী দিল্লিতে স্থাপন করে তিনি ক্ষমতা নিয়ে যান।
এখন আমরা জানবো এই ইলতুৎমিশ সম্বন্ধে, আমরা এখন ধারণা নেব। ইলতুৎমিশ হচ্ছে 1210 থেকে 1236, বিশাল একটা সময় হচ্ছে ইলতুৎমিশ ভারতবর্ষ শাসন করেন। এই দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতাও তাকে বলা হয়। কি জন্য প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় তা কিন্তু ভাইয়া তোমাদেরকে আমি শুরুতেই বলেছি, এবং আবার একটু মনে করে দিই, তার বিচক্ষণতা, তার রণশৈলী এবং তার দক্ষতা, এবং তার এই দিল্লি সালতানাতকে সম্প্রসারণ এবং এই দিল্লি সালতানাতকে সুদৃঢ়করণের জন্য তাকে মূলত দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। কিন্তু আবার একটু মনে করে দিই, দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কিন্তু কুতুবউদ্দিন আইবেক, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে ইলতুৎমিশ। আসো আমরা ইলতুৎমিশ সম্বন্ধে আরও বিস্তারিত জেনে নেই। ইলতুৎমিশের পরিচয় এবং সিংহাসনে আরোহণ। সমসাময়িক লেখা ও মুদ্রায় ইলতুৎমিশের নাম কিভাবে আসছে এটা অনেকগুলো মত পাওয়া যায়। এই মতের মধ্যে আলতামাশ, আলতুৎমিশ, ইলতুৎমিশ ইত্যাদি নাম পাওয়া যায়, কিন্তু তার প্রকৃত নাম হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। ঐতিহাসিক লেনপুলের মতে ইলতুৎমিশ হচ্ছে তুর্কি শব্দ। কারণ কি ভাইয়া, আমি তোমাদের বলছিলাম যে মামলুক বংশের যতগুলো নাম আসবে তা বেশিরভাগই আসবে তুর্কি সাম্রাজ্য, তুর্কি ভাষা থেকে। কারণ কি, তারা হচ্ছে তুর্কির বংশভূত ছিলেন, তাই তাদের বেশিরভাগ নামই আসবে হচ্ছে এই তুর্কি ভাষা থেকে। তাইলে তুর্কি শব্দ ছিল, এর অর্থ হচ্ছে ফরিয়াদিকে সাহায্যকারী। এই হচ্ছে ইলতুৎমিশ শব্দের অর্থ কি ভাইয়া, ফরিয়াদিদের সাহায্যকারী। এটা তোমাদের এমসিকিউ এবং ক নম্বরে আসার সম্ভাবনা অনেক বেশি, তাই আমি তোমাদেরকে একটা দাগাই দিলাম। এখন ভাইয়া দেখো, আমরা জানবো যে ইলতুৎমিশের সিংহাসনে আরোহণ কিভাবে হয়েছিল। ইলতুৎমিশ হচ্ছে তুর্কি শাসক বংশের ধসে পড়া শাসন ব্যবস্থাকে শক্তিশালী করেন। কারণ আমরা যে দেখলাম কিছুক্ষণ আগে, আরাম খান ছিল একজন অদক্ষ শাসক। কুতুবউদ্দিন আইবেকের পর শুধুমাত্র 8 মাসের জন্য এসেছিল হচ্ছে আরাম খান। এই আরাম খানের অদক্ষতা এবং তার হচ্ছে এই শাসন কার্যর অপরিপক্কতার কারণে মূলত এই পুরো রাজ্য জুড়ে বিশাল ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। এই বিশৃঙ্খলা থেকে উত্তরণ করেন আমাদের হচ্ছে এই ইলতুৎমিশ। এই আরাম খানকে পরাজিত করে ইলতুৎমিশ এই রাজ্যের শাসনভার গ্রহণ করার মাধ্যমে এই রাজ্যে একটা সুশৃঙ্খল পরিস্থিতি ফিরিয়ে আনেন। এর জন্য তাকে তোমার হচ্ছে বলা হয় হচ্ছে শামসুদ্দিন। তাকে এটা কি করা হয়, উপাধি দেওয়া হয় শামসুদ্দিন। ঠিক আছে, শামসুদ্দিন উপাধি দেওয়া হয়। শামসুন আরবি হচ্ছে, এটা আবারও হচ্ছে আরবি থেকে আসছে। শামসুন শব্দের অর্থ হচ্ছে সূর্য, আর হচ্ছে দিন মানে হচ্ছে দিন মানে হচ্ছে কি, দিনের সূর্য। ঠিক আছে, শামসুদ্দিন মানে হচ্ছে দিনের সূর্য। ইসলামের সেবা কর্মে মুগ্ধ হয়ে রাজদরবারের আমত্তবর্গ তাকে এ উপাধিতে ভূষিত করেন। ইলতুৎমিশ তুর্কিস্তানের প্রখ্যাত ইলবারি বংশে জন্মগ্রহণ করেন। তাহলে ইলতুৎমিশ কোন বংশে জন্মগ্রহণ করেন ভাইয়া? ইলবারি বংশে জন্মগ্রহণ করেন, এবং তার বাবার নাম হচ্ছে ইয়ালম খান। তার বাবার নাম কি? ইয়ালম খান। শৈশবকালে তিনি অতীব সুন্দর সুশ্রী চেহারা এবং ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। বুদ্ধি, জ্ঞান ও সৌন্দর্যের কারণে তিনি শৈশবেই সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। এখন আমরা ইলতুৎমিশের দাস জীবন সম্বন্ধে জানব। আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম যে কুতুবউদ্দিন আইবেক কিভাবে দাস হিসেবে একজন শাসকে রূপান্তরিত হন। এখন আমরা জানব ইলতুৎমিশ কিভাবে একজন শাসক থেকে একজন দাস থেকে একজন শাসকে রূপান্তরিত হয়। দেখো ভাই, ইলতুৎমিশের জীবন। ইলতুৎমিশের বৈমাত্র মানে কি? সৎ ভাইয়েরা ঈর্ষান্বিত হয়ে তাকে জৈনিক দাস ব্যবসায়ীর নিকট তাকে বিক্রয় করে দেয়। উক্ত দাস ব্যবসায়ী তাকে বোখারার সম্ভ্রান্ত সদর ই জাহানের নিকট বিক্রি করে।
ওই পরিবারে থাকাকালীন ইলতুৎমিশ মূলত সাহিত্য, ধনুর্বিদ্যা, সামরিক বিদ্যার পারদর্শী হন। মানে ভালো ফ্যামিলিতে তিনি এই সব জিনিস শিক্ষা গ্রহণ করেন। শিক্ষা গ্রহণ করার পর এরপর তাকে জামালউদ্দিন নামে একজন দাস ব্যবসায়ীর নিকট বিক্রয় করা হয়। জামালউদ্দিন তাকে আবার গজনিতে নিয়ে আসেন। এই গজনিতে নেওয়ার পর কুতুবউদ্দিন আইবেক তাকে আবার দাস হিসেবে কিনে ফেলে এবং ইলতুৎমিশের আনুগত্য, প্রতিভা, তার দক্ষতা দেখে এই হচ্ছে কুতুবউদ্দিন আইবেক মোহাম্মদ ঘুরি তাকে সাহায্য মানে হচ্ছে আনুগত্য কুতুবউদ্দিন আইবেক মুগ্ধ হন। এই পাঞ্জাবের দুর্ধর্ষ খোক্কার জাতি, একটা দুর্ধর্ষ জাতি ছিল খোক্কার জাতি। এই খোক্কার জাতির ব্যাপারে ইলতুৎমিশ মোহাম্মদ ঘুরিকে সাহায্য করে বলে পুরস্কার স্বরূপ তিনি সুলতানের আদেশে কুতুবউদ্দিন আইবেক থেকে মুক্তি পান। মানে সে কুতুবউদ্দিন আইবেকের আন্ডারে ছিলেন, দাসত্বে ছিলেন। তারপর যখন এই খোক্কার জাতির বিদ্রোহ দমন করে তখন কুতুবউদ্দিন আইবেকের যে তারও যে মুনিব ছিল যে মোহাম্মদ ঘুরি, তার মোহাম্মদ ঘুরির আদেশে এই কুতুবউদ্দিন আইবেক কি করে, কুতুবউদ্দিন আইবেক তাকে দাস থেকে মুক্ত করে দেয়। কাকে করে দেয়? ইলতুৎমিশকে করে দেয়। তারপরে ভাইয়া দেখো যে কুতুবউদ্দিন ইলতুৎমিশের দৈহিক সৌন্দর্য, প্রতিভা, জ্ঞান, বিশ্বস্ততা, আনুগত্য এবং বিচক্ষণতা মুগ্ধ হয়ে নিজ কন্যা তার সাথে বিবাহ দেন। মানে হচ্ছে কুতুবউদ্দিন আইবেক তার দাসীর কাছেই তার মেয়েকে বিয়ে দেন। তার কর্মদক্ষতা, তার বিচক্ষণতা, তার যে আনুগত্য, এই সব কিছু দেখে মূলত এই কুতুবউদ্দিন আইবেক তার যে দাস ছিল যে এই তোমার হচ্ছে ইলতুৎমিশ, এই ইলতুৎমিশের কাছে তার মেয়ে বিয়ে দেন। কুতুবউদ্দিনের মৃত্যু পর্যন্ত ইলতুৎমিশ বদায়ুনের শাসনকর্তা ছিলেন। আরাম শাহকে 1211 খ্রিস্টাব্দে জুদ নামক স্থানে পরাজিত করে ইলতুৎমিশ সিংহাসন আরোহণ করেন। তারপরে দেখো পরের স্লাইডে কি আছে। পরের স্লাইডে ইলতুৎমিশের বিশাল সাম্রাজ্য, তিনি হচ্ছে এই কুতুবউদ্দিন আইবেক যতটা না তার রাজ্যকে সম্প্রসারিত করতে পারছে, ইলতুৎমিশ কিন্তু বহুগুণে তার সাম্রাজ্যকে বিশাল এলাকায় কি করছে, সম্প্রসারিত করছে। দেখো এই যে গজনি হচ্ছে আফগানিস্তান, এটা কি আফগানিস্তান, এই যে পেশোয়ার পাকিস্তানের মধ্যে। তারপরে দেখো এই পুরাটা অঞ্চল, এই যে তোমার উড়িষ্যা, ঠিক আছে, এই উড়িষ্যা সহ পুরাটা অঞ্চল কে শাসন করে? এই সুলতান ইলতুৎমিশ শাসন করে। তারপর দেখো দিল্লি সালতানাতের তৎকালীন অবস্থা, যে যখন ইলতুৎমিশ এই পুরা সাম্রাজ্যের দায়িত্বভার নেয় তখন এই সালতানাতের অবস্থা কি ছিল এ সম্বন্ধে আমরা তৎকালীন অবস্থা সম্বন্ধে আমরা জানবো। সিংহাসনে আরোহণ করে ইলতুৎমিশ সাম্রাজ্যের অভ্যন্তর ও বাহিরে বিশৃঙ্খলা ও বিদ্রোহ লক্ষ্য করলেন। কারণ কি, এই যে আরাম খান ছিল, আরাম খান যখন ছিল তার অদক্ষতার কারণে পুরো এলাকা বিশৃঙ্খলা পরিপূর্ণ হয়ে যায় এবং যখন আরাম খানকে পরাজিত করে ইলতুৎমিশ শাসনভার গ্রহণ করে, সিংহাসনে আরোহণ করে, তখনও বিশাল বিশৃঙ্খলা দেখা দেয়। কারণ এই কারণটা ছিল হচ্ছে পূর্ববর্তী যে শাসক আরাম খানের অদক্ষতা। তারপরে দেখো আরাম খানের কুশাসনের সিংহাসনের জন্য এক ঘোরতর বিপর্যয়ের সৃষ্টি করেছিল। ইতিমধ্যে সিন্ধু ও উচের শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাচা পাঞ্জাব দখল করে নিয়েছিল এবং তাজউদ্দিন ইলদুজ, যার সাথে হচ্ছে ওই যে কুতুবউদ্দিন আইবেক তোমার হচ্ছে আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ হয়েছিল যাতে ভারতীয় রাজ্য দখল না করে, সেই তাজউদ্দিন ইলদুজ যিনি গজনির শাসক ছিল, তিনি আবার ভারতীয় রাজ্য দখল করে দিল্লি সালতানাতের উপর স্বীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন। সাম্রাজ্যের দুর্যোগের সুযোগে বাংলার শাসনকর্তা আলীবর্দান, তখন আবার এই যে ইলতুৎমিশ যখন শাসনভার গ্রহণ করে তখন বাংলার শাসনকর্তা ছিল আবার আলীবর্দান। এই আলীবর্দান সুলতান আলাউদ্দিন উপাধি ধারণ করে স্বাধীনতা ঘোষণা করেন এবং তিনি অর্থাৎ এই আলীবর্দান ইলতুৎমিশের আন্ডারে থাকতে চায় নাই, সে বাংলাকে স্বাধীন করতে চেয়েছিল। তখন হচ্ছে আমির ওমারদের মধ্যে অনেকে এ সময় ইলতুৎমিশের
বিরুদ্ধাচরণ করেন। এই অশুভ পরিস্থিতিতে ইলতুৎমিশ সাহসিকতার সাথে সিংহাসনে আরোহণ করে সালতানাত সুদৃঢ় পদক্ষেপে গ্রহণ করেন। বুঝতে পারছো যে তখন হচ্ছে খুব ক্রিটিক্যাল সময় যাচ্ছিল এই ইলতুৎমিশের, কারণ তখন পুরো রাজ্যের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তারপরে ভাইয়া দেখো, ইলতুৎমিশ প্রথমে দিল্লির বিদ্রোহী আমিরের দিকে দৃষ্টি দেন, যে যারা যারা বিদ্রোহী হয়ে উঠেছিল তাদেরকে দমনের জন্য ইলতুৎমিশ মূলত পুরো যারা যারা আমির ছিল তাদের দিকে নজর দেন। তারপরে দেখো কুবাচাকে দমন, না তাজউদ্দিন ইলদুজের পতন। এই যে তাজউদ্দিন ইলদুজ যিনি ছিল গজনির অধিপতি ছিল, তিনি হচ্ছে বারে বারে কুতুবউদ্দিন আইবেকের সময়ও এই ভারতবর্ষের দিকে কুনজর দেয়, এবং এই তোমার হচ্ছে এই ইলতুৎমিশের সময়ও এই তাজউদ্দিন ইলদুজ কি করে, এই ভারতের দিকে আক্রমণ করার জন্য আকৃষ্ট হয়, এবং তখন কি করে তাজউদ্দিন ইলদুজকে তোমার হচ্ছে ইলতুৎমিশ পরাজিত করে 1226 খ্রিস্টাব্দে তরাইনের প্রান্তরে ইলতুৎমিশ ও তাজউদ্দিন ইলদুজের সেনাবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয়। এতে তাজউদ্দিন ইলদুজের পরাজিত ও বন্দী হন। এই যে তাজউদ্দিন ইলদুজ যিনি গজনি শাসনকর্তা ছিলেন, এবং সে বারে বারে ভারতবর্ষকে আক্রমণের চেষ্টা করেন। তার সাথে বিশাল যুদ্ধের পর তাজউদ্দিন ইলদুজ কি করে, ইলতুৎমিশের কাছে পরাজিত হয় এবং তাকে বন্দী করা হয়। পরবর্তীতে বদায়ুনের কারাগারে বন্দী থাকা অবস্থায় এই তাজউদ্দিন ইলদুজ তিনি কি করেন, মৃত্যুবরণ করেন। তারপর হচ্ছে কুবাচাকে দমন। তাজউদ্দিন ইলদুজকে পরাজিত করার পর ইলতুৎমিশ নাসিরউদ্দিন কুবাচার বিরুদ্ধে এক সামরিক অভিযান প্রেরণ করেন। 1217 খ্রিস্টাব্দে মানসের যুদ্ধে ইলতুৎমিশের নিকট পরাজিত হয়ে কুবাচা সিন্ধু প্রদেশে পালিয়ে যান। 1228 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ সিন্ধু আক্রমণ করলে কুবাচা সম্পূর্ণভাবে পরাজিত হয়। মানে এটা দ্বারা বোঝাতে চাচ্ছে যে এই ইলতুৎমিশ এতটাই সাহসী ছিল যে সে গজনির শাসনকর্তা তাজউদ্দিন ইলদুজ এবং কুবাচাকে এই দমন করে ফেলেছিলেন। এবং দেখো পরের স্লাইডে আছে 40 চক্র গঠন। এই 40 চক্র বলতে কি বোঝায় আমরা এখন তা দেখব। সুলতান ইলতুৎমিশ নিজ ক্ষমতা সুদৃঢ় এবং শক্তিশালী শাসন কাঠামো গঠনের লক্ষ্যে অনুগত 40 জন দাসকে নিয়ে সমন্বয়ে একটি বিশেষ দল বা চক্র গঠন করেন। তাদের কাজ কি ছিল, তাদেরকে অভিজাত 40 বলা হতো, এবং তাদের কাজ হচ্ছে এই অভিজাত গোষ্ঠী ইলতুৎমিশের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করতেন। তারা শাসন ক্ষেত্রে ব্যাপক প্রতিভার প্রতিষ্ঠা করতে সক্ষম হন। বুঝতে পারছো ভাইয়ারা? মানে হচ্ছে 40 জন দাসকে নিয়ে তিনি কি গঠন করেন, তিনি মূলত গঠন করে 40 চক্র গঠন করেন। তাদের কাজ হচ্ছে এই 40 জন দাস ইলতুৎমিশের যে চিন্তা ভাবনা এগুলো বাস্তবায়ন করে হচ্ছে এই 40 চক্রের কাজ। বলতে পারে কতে বা ক্ষতে আসতে পারে যে 40 চক্র বলতে কি বোঝো, 40 চক্র বলতে কি বোঝো, বিস্তারিত লেখো। তখন ক্ষতে তোমার এই জিনিসটা ফুটে তুলতে হবে। তারপরে দেখো ভাইয়া, মঙ্গলদের আক্রমণ থেকে অব্যাহত। এই মঙ্গলরা ছিল চীনের পাশে ওই যে মঙ্গোলীয় একটা অঞ্চল ছিল, সেই থেকে মঙ্গল শব্দের উৎপত্তি। তার অর্থ হচ্ছে নির্ভীক, মানে হচ্ছে এই মঙ্গোলীয়রা মূলত খুবই সাহসী ছিল এবং খুবই দুর্ধর্ষ ছিল। তারা কোনো ভয় করতো না, এজন্য তাদেরকে নির্ভীক বলা হতো। তাদের অবস্থান ছিল হচ্ছে চীন, মধ্য এশিয়া এবং পশ্চিম এশিয়ায়। এই মঙ্গোলীয়রা শ্রেষ্ঠ রাজনৈতিক এবং সামরিক শক্তিতে পরিণত হয়। তাদের প্রচুর পরিমাণে শক্তি ছিল। তখন হচ্ছে খিবার নামক এক স্থান ছিল। তখন ওই খিবারের যে অধিপতি ছিল জালালউদ্দিন শাহ, তিনি হচ্ছে চেঙ্গিস খানের ধাওয়া খেয়ে পুরো ভারতবর্ষে আশ্রয় চায়। কিন্তু তোমার হচ্ছে ইলতুৎমিশ কি করে, তাকে আশ্রয় দেয় না। কারণ আশ্রয় না দেওয়ার কারণ হচ্ছে এই মঙ্গোলীয়রা হচ্ছে খুবই দুর্ধর্ষ। যদি তাকে আশ্রয় দেওয়া হয় তাহলে চেঙ্গিস খানের নেতৃত্বে
তারা হচ্ছে এই ভারতবর্ষকেও আক্রমণ করবে, এটা তার একটা বিচক্ষণতার অংশ ছিল। তারপরে ভাইয়া দেখো ইলতুৎমিশের ক্ষমতা গ্রহণের প্রাক্কালে আলীবর্দী এই যে বাংলা বিদ্রোহ, ঠিক আছে, এই যে বাংলা যখন হচ্ছে ইলতুৎমিশ যখন পুরা সালতানাতের দায়িত্ব গ্রহণ করে, তখন বাংলার দায়িত্বে ছিলেন হচ্ছে আলীবর্দী খলজি। তিনি কি করে স্বাধীনতা ঘোষণা করে বসে। স্বাধীনতা ঘোষণা করার পর 2 বছর শাসনের পর তিনি নিহত হলে হুসামুদ্দিন ওয়াজ খলজি গিয়াসউদ্দিন নাম ধারণ করে বাংলার ক্ষমতা গ্রহণ করেন। মানে তখন হচ্ছে বাংলার মধ্যে আবার একটা গোলযোগ দেখা দেয়। তখন এই ইলতুৎমিশ কি করে, গিয়াসউদ্দিন খলজিকে বাংলা শাসক হিসেবে বহাল রেখে দিল্লিতে ফিরে যান। এই দিল্লিতে প্রত্যাবর্তনের সাথে সাথে ইউস খলজি বিহার আক্রমণ করেন এবং আলাউদ্দিন জানিকে পরাজিত করে বিহার থেকে বিতাড়িত করেন। দিল্লিতে এ সংবাদ লাভের পর ইলতুৎমিশ তার নিজের ছেলে নাসিরউদ্দিন মাহমুদকে বাংলা আক্রমণের জন্য সসৈন্য প্রেরণ করেন এবং এই যুদ্ধে কি করে নাসিরউদ্দিন জয়লাভ করে। এভাবে বাংলার উপর দিল্লির পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। মানে হচ্ছে বাংলায় যারা তখন শাসন করত, তখন তারা এই দিল্লি সালতানাত থেকে বের হয়ে আলাদা স্বাধীন একটা সাম্রাজ্য গঠন করতে চাইতো। কিন্তু এই সালতানাতকে শাসন সুদৃঢ় করার জন্য ইলতুৎমিশ কি করে, তার ছেলে নাসিরউদ্দিন মাহমুদকে বাংলা আক্রমণের জন্য সসৈন্য প্রেরণ করে এবং তার যে ছেলে নাসিরউদ্দিন সে হচ্ছে জয়লাভ করে। এইভাবেই হচ্ছে এই সালতানাতকে ইলতুৎমিশ টিকিয়ে রাখে। তারপরে দেখো ভাইয়া কি করে বাগদাদের খলিফা কর্তৃক খেতাব লাভ কি করে ইলতুৎমিশ করে। এই ইলতুৎমিশ তার শাসনামলে বৈধতা ও রাজকীয় মর্যাদা স্থাপনের জন্য বাগদাদের খলিফা মুনতাসির ছিল হচ্ছে আব্বাসীয় খলিফা, ঠিক আছে, আব্বাসীয় খলিফা তার নিকট কি করে দূত পাঠায়। তখন 19 ফেব্রুয়ারি 1229 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ আব্বাসী খলিফার নিকট থেকে খেতাব লাভ করেন। তার খেতাবটা কি ছিল ভাইয়া, সুলতানি আজম তাকে খেতাব দেওয়া হয় এবং পোশাক দিয়ে তাকে কি করা হয়, সম্মানিত করা হয়। এতে মুসলিম বিশ্বে ইলতুৎমিশের মর্যাদা অনেক বৃদ্ধি পায়। তারপরে দেখো রাজ্য বিজয়। ইলতুৎমিশ হচ্ছে এমন একজন লোক, তিনি হচ্ছে এই দিল্লি সালতানাত যে প্রতিষ্ঠাতা ছিল কুতুবউদ্দিন আইবেক, তার থেকেও বেশি রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। এই কুতুবউদ্দিন আইবেক মূলত তার রাজ্যটাকে ধরে রাখার জন্যই যথাসম্ভব চেষ্টা করেন, কিন্তু ইলতুৎমিশ তার রাজ্যটাকে তো ধরে রাখছেনই এবং কি আশেপাশে সমস্ত জায়গায় তার রাজ্যটাকে বিস্তার করার জন্য প্রাণ প্রচেষ্টা করেন এবং সে সক্ষম হয়েছিলেন। এর জন্যই তাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তারপরে দেখো এখানে কি লেখছে, দিল্লির মুসলিম রাজ্যে রাজপুত শক্তির প্রভাব সবসময় ছিল। তারা সময় মতো মুসলিম অধিকৃত অনেক রাজ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ইলতুৎমিশ এসব রাজ্যের পুনরায় অধিকার প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করে। তিনি 1226 খ্রিস্টাব্দে রণথম্বর, 1227 খ্রিস্টাব্দে সিওয়ালিক পর্বতে অবস্থিত মানদোয়ার, এরকম মানে যত আশেপাশে রাজ্যগুলো ছিল এগুলা কি করে তার রাজ্য সম্প্রসারিত করে। তারপর দেখো ইলতুৎমিশের মৃত্যু হয় কবে, 25 বছর, দীর্ঘ 25 বছর তিনি রাজত্ব শেষে 1236 খ্রিস্টাব্দে সুলতান ইলতুৎমিশ মৃত্যু মুখে পতিত হন। মৃত্যুর পূর্বে তিনি সার্বিক বিবেচনায় কন্যা সুলতানা রাজিয়াকে উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করে যান। এখন আমাদের দেখতে হবে ইলতুৎমিশের কৃতিত্ব। ইলতুৎমিশের আসলে তিনি যেহেতু দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা, তার কৃতিত্ব নিয়ে আমাদের আলোচনা বিশাল আকারে করতে হবে, কারণ তার কৃতিত্বের কারণেই তাকে মূলত দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তারপরে দেখো যে তার সময় একটা সুশাসন কায়েম হয়েছিল এবং তিনি তুর্কি শাসনের ভিত্তি সুদৃঢ় করে ভারতে মুসলিম শাসনের স্থায়িত্ব দান করেন এবং কেন্দ্রীয় তার সুশাসন যে প্রতিষ্ঠিত ছিল তার সবচেয়ে বড় হচ্ছে সে মুসলিম শাসনের স্থায়িত্ব দান করে এবং সে কি করে পরবর্তী সংহতি বিধান ও সুশাসন প্রতিষ্ঠা অতি
সতর্ক পদক্ষেপ গ্রহণ করে। তারপরে সাম্রাজ্যকে পুনর্গঠন করে ন্যায় বিচারের ব্যবস্থা এবং সামরিক ও বেসামরিক দপ্তরগুলোতে শৃঙ্খলা আনয়ন করে। তারপর দেখো আছে কেন্দ্রীয় প্রশাসনের সংগঠন। কেন্দ্রীয় প্রশাসনের সংগঠন, তিনি হচ্ছে যে কেন্দ্রীয় যে সালতানাতটা ছিল এটাকে সুসংগঠিত করে রেখেছিলেন। তিনি বারবার হচ্ছে বাংলা থেকে তারা হচ্ছে আলাদা হয়ে যেতে চাইছিল, আলাদা স্বাধীন সাম্রাজ্য করতে চেয়েছিল বাংলা শাসকেরা, কিন্তু তিনি বারবার তাদেরকে পরাজিত করে একটি সুসংগঠিত সালতানাত প্রতিষ্ঠা করেন। এর জন্য কেন্দ্রীয় শাসন মানতে সে বাধ্য করত সকল প্রকার রাজ্যকে। তারপরে হচ্ছে ইকতা ব্যবস্থা। ইকতা শব্দের অর্থ ভাগ বা অংশ, বুঝতে পারছো? সুলতান, এটা হচ্ছে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ, সুলতান ইলতুৎমিশ ভারতীয় সামন্ত প্রথা বিলোপের জন্য তার সমগ্র সাম্রাজ্যকে ছোট ছোট অনেকগুলো ইকতায় বা হচ্ছে ছোট ছোট অনেকগুলো ভাগে বিভক্ত করেন বা অংশে বিভক্ত করেন। এর জন্য এটাকে ইকতা ব্যবস্থা বলা হয়, বুঝতে পারছো? বিভক্তের যোগ্য তুর্কিদের ইকতারার হিসেবে নিয়োগ দিতেন। মানে হচ্ছে ইকতা যে শাসন করত তাকে কি বলা হইতো? ইকতারা বলা হতো, ইকতারার বলা হতো। সরাসরি কেন্দ্রের কাছে জবাবদিহিতা করা লাগতো এই ইকতারারদের, বুঝতে পারছো? তারপরে দেখো ইলতুৎমিশের কৃতিত্বের মধ্যে আমরা আরও পাই সুশৃঙ্খল সৈন্যবাহিনী গঠন। এই যে ইলতুৎমিশ এত কিছু করেছে, এত রাজ্য বিস্তার করেছে এবং তার সালতানাতটাকে সুদৃঢ়ভাবে ধরে রেখেছে, একমাত্র তার ছিল একটা সুশৃঙ্খল সেনাবাহিনী। এই সেনাবাহিনীর মাধ্যমেই তিনি হচ্ছে তার রাজ্য বিস্তার এবং তার সালতানাতকে সুদৃঢ় করতে সক্ষম হতেন। তারপরে দেখো ভাইয়া আছে হচ্ছে মুদ্রা ব্যবস্থা। এই ইলতুৎমিশ ভারতীয় উপমহাদেশের মুসলমানদের শাসকদের মধ্যে সুলতান ইলতুৎমিশই সর্বপ্রথম খাঁটি আরবি মুদ্রার প্রবর্তন করেন। তাহলে আরবি মুদ্রার প্রবর্তন কে করেন? সুলতান ইলতুৎমিশ। এটা কিসে আসবে ভাইয়া? এটা আসবে হচ্ছে তোমার এমসিকিউতে, বুঝতে পারছো? তিনি রৌপ্য তস্কা ও তাম্র জিতল নামে দুই প্রকারের মুদ্রার প্রচলন করেন। তাহলে তার সময় কয় প্রকারের মুদ্রা প্রচলন ছিল? দুই প্রকার, একটা হচ্ছে রৌপ্য তস্কা আর একটা হচ্ছে তাম্র জিতল, বুঝতে পারছো? এর ফলে দিল্লির মুদ্রা প্রস্তুতকরণের ইতিহাসে ইলতুৎমিশের রাজত্বকাল একটি মাইল ফলক হিসেবে আমাদের মাঝে রয়েছে। তারপরে দেখো ইলতুৎমিশের কৃতিত্বের মধ্যে স্থাপত্যকলার পৃষ্ঠপোষক তিনি ছিলেন। কিভাবে ছিলেন? শিল্পরসিক ইলতুৎমিশের সময় এই যে আমি তোমাদেরকে বলেছিলাম যে দুইটা যে মসজিদ কে করেছিল? কুতুবউদ্দিন আইবেক। কার শ্বশুর? এই ইলতুৎমিশের শ্বশুর কুতুবউদ্দিন আইবেক। সে হচ্ছে দুইটা মসজিদ নির্মাণ কাজ কি করেছিলেন? শুরু করেছিলেন, কিন্তু তার আমলে শেষ হয়নি। তখন কি করে? এই ইলতুৎমিশ তার আমলে এই কাজগুলো শেষ করে। এর জন্য তাকে আমরা বলতে পারি স্থাপত্যকলার পৃষ্ঠপোষক। তারপর হচ্ছে শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষকতা। তিনি কি করতেন? শিক্ষা এবং সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। এর প্রমাণ হচ্ছে ইলতুৎমিশ শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন কারণ তিনি হচ্ছে দিল্লি শিল্প ও বিদ্যা চর্চা কেন্দ্রে পরিণত করেন। তার সময় দিল্লির যে শিল্প এবং বিদ্যা চর্চার কেন্দ্রে পরিণত করেন। তিনি জ্ঞানী গুণী এবং বিদ্বান ব্যক্তিকে দিল্লিতে আশ্রয় দিয়ে তিনি দিল্লিকে ইসলামী সংস্কৃতির শ্রেষ্ঠ কেন্দ্রে পরিণত করেন। তিনি সারা দেশে অসংখ্য সরাইখানা করছে, মাদ্রাসা করছে, মসজিদ করছে এবং সুফি সাধক যারা ছিল ওই সময় আলেম ওলামা সুফি সাধক তাদের সাথে তার খুবই সখ্যতা ছিল এবং তিনি তাদেরকে শ্রদ্ধা করতেন। এর জন্য এই সব কিছু থেকে আমরা বলতে পারি তিনি শিক্ষা সংস্কৃতিরও পৃষ্ঠপোষক ছিলেন এবং এর আগে আমরা দেখছি তিনি স্থাপত্যকলারও পৃষ্ঠপোষক ছিলেন। তারপরে দেখো ধর্মীয় নীতি। তার ধর্মীয় নীতি কেমন ছিল? ব্যক্তিগতভাবে সুলতান ইলতুৎমিশ ধর্মপরায়ণ ছিলেন। তিনি সুফি সাধকদের যথেষ্ট শ্রদ্ধা করতেন, যেমন শ্রেষ্ঠ আউলিয়া বাহাউদ্দিন জাকারিয়া, শেখ জালালউদ্দিন তাবরিজি এবং বিখ্যাত সুফি শেখ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি
প্রমুখকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন। এই কয়েকজন সুফিদেরকে তিনি কি করতেন, প্রচণ্ড পরিমাণে শ্রদ্ধা করতেন এবং তাদের সাথে সম্পর্ক রাখতেন, এবং তিনি ব্যক্তিগতভাবেও খুবই একজন ধর্মপরায়ণ লোক ছিলেন। তারপরে দেখো ভাইয়া, দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা, এটা খ নম্বরে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর জন্যই এটাকে কি করছে, আলাদাভাবে একটা জিনিস দিছে। কি জন্য দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ইলতুৎমিশকে? এটা আমি পিছনে কয়েকবার বলেছি, আবারও বলি যে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবেক, কিন্তু ইলতুৎমিশের তার রাজ্য বিস্তার, তার দক্ষতা, তার কর্মনিপুণতা এবং তার রাজ্যকে সুদৃঢ়করণে অবদান রাখায় ইলতুৎমিশকে কি বলা হয়, দিল্লি সাম্রাজ্যের, দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তারপরে দেখো ভাইয়া, রুকনুদ্দিন ফিরোজ। রুকনুদ্দিন ফিরোজ কি ছিলেন? সুলতান ইলতুৎমিশের মৃত্যুর পর, সুলতান ইলতুৎমিশের মৃত্যু কবে হয়? সুলতান ইলতুৎমিশের মৃত্যুর পর হচ্ছে কি হয়, জীবদ্দশায় তার সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র নাসিরউদ্দিন পরলোক গমন করেন। তার একজন পুত্র ছিল, তিনি হচ্ছে নাসিরউদ্দিন, সে হচ্ছে কি করে, মৃত্যুবরণ করে। তিনি ছিলেন আবার তার জ্যেষ্ঠ পুত্র মানে হচ্ছে সবচেয়ে বড় পুত্র। সুলতানের দ্বিতীয় পুত্র ফিরোজ ছিলেন অযোগ্য ও অকর্মণ্য, এর জন্য তাকে দেওয়া হয় নাই। ফিরোজ ছিলেন অকর্মণ্য এবং অযোগ্য, বুঝতে পারছো? কাজেই মৃত্যুসজ্জা ইলতুৎমিশ তার বুদ্ধিমতী এবং বিদুষী কন্যা রাজিয়াকে, মানে সুলতানা রাজিয়াকে তিনি সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করেন, এবং এই সুলতানা রাজিয়ায় 4 বছর, তোমার হচ্ছে 4 বছর এই সিংহাসনে আরোহিত অবস্থায় ছিলেন। কিন্তু 1236 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের মৃত্যুর পর অভিজাত বর্গ, এই যে অভিজাত বর্গ বলে বারে বারে আমরা একটা জিনিস পাচ্ছি, তারা হচ্ছে অভিজাত বর্গ বলতে এলিট শ্রেণী। আমরা কি বলি ইংলিশে, কি বলে? এলিট শ্রেণী। এই এলিট শ্রেণীরা সুলতানের মনোনয়ন অস্বীকার করে। এই যে সে যে তার মেয়ে রাজিয়াকে দিয়ে যান, এগুলো কি করে, এলিট শ্রেণীরা মানতে পারে না, না মাইনা মনোনয়ন অস্বীকার করে রুকনুদ্দিন ফিরোজকে দিল্লি সালতানাতের সিংহাসনে অধিষ্ঠিত করেন। রুকনুদ্দিন ফিরোজের কুশাসনে সাম্রাজ্যের সর্বত্র অরাজকতা ও বিশৃঙ্খলা দেখা দেয়, কারণ তিনিও ছিলেন একজন অদক্ষ এবং বিচক্ষণতাহীন একজন শাসক। এর জন্য তিনি কি করে, তিনি বেশি দিন টিকে থাকতে পারে না। তিনি কয়দিন টিকে থাকে? 6 মাস 7 দিন রাজত্বকাল টিকিয়ে রাখতে পেরেছিলেন, কারণ তিনি ছিলেন একজন অযোগ্য এবং অদক্ষ একজন শাসক। তারপরে আমরা দেখি, তারপরে আজকে আমাদের এই তোমার হচ্ছে রুকনুদ্দিনের মাধ্যমে আমাদের আজকের ক্লাসটি শেষ হতে যাচ্ছে। আগামী ক্লাসে আমরা শিখব সুলতানা রাজিয়ার যে 4 বছরের যে শাসনকাল, এটাকে আমরা দেখার চেষ্টা করব। সুলতানা রাজিয়ার এই 4 বছরের শাসনকাল আমরা লেকচার 2-তে আগামী ক্লাসে আমরা তোমাদের সাথে নিয়ে আসতেছি। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের জন্য দোয়া করো, যাতে আমরা আগামী ক্লাসে তোমার সাথে উপস্থিত হতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।